মায়েরা ভাববেন না ওই কবি গানের অসীম সরকার, যার এখনও ওপার বাংলার এসআইআরে তার শুনানি পেয়েছে কিনা আমি জানি না, তিনি শুরু করলেন কোথার থেকে কোরআন অবমাননা করতে শুরু করে দিলেন। আমি এক সাংবাদিকদের বললাম প্রশ্নের উত্তরে যে অসীম সরকার শুনেছি কবি গান গাইতেন, তা কবির লড়াই যখন হতো সে কবির লড়াই কি হিন্দু মুসলিম ধর্মীয়ভাবে তার কবিতা শুনতেন না, কবি গান শুনতেন না? আমি জানি, ওনাকে চিনি অনেক দিন ধরে। বাংলাদেশের তকমা এখনও যায়নি। নিশীথ অধিকারীর মতন একদিকে বাংলাদেশের নাগরিক সদ্য মতুয়া সেজে একটা বিধানসভার টিকিট পেয়েছেন, আগামী দিনটা ভালোভাবে কাটাবো বলে তার জন্য দুম করে উনি কোরআনকে অপমান করে ফেললেন। এত বড় ধৃষ্টতা! আপনি তো বিধায়ক, কই আমাদের নওশাদ সিদ্দিকী একটা নির্দিষ্ট সমাজের ধর্মীয় সমাজ থেকে পীরজাদা হয়ে উঠে এসছেন, পীরের আওলাদ, কই তিনি তো আজ অবধি 21 সাল থেকে বিধায়ক হওয়ার পরে কোনো ধর্ম নিয়ে কোনো বক্তব্য তো রাখেনি। অর্থাৎ রাজনীতি, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত। এবং অসীম সরকার প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতা কিভাবে তৈরি করতে হয়। এটা নতুন করে আমার অশোকনগর বিধানসভার পাশের হরিণগাঁঠার বিধায়ক আজকে এই কথা বলেছে, যাকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। প্রতি থানায় থানায় তার এগেনস্টে কেস হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা না হচ্ছে। কিন্তু আমরা জানি যে অসীম সরকার গ্রেপ্তার হবে না, শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হবে না। তার কারণ হচ্ছে বিজেপি যারা করে তাদের এজেন্ডা সাম্প্রদায়িকতা। তারা কোনোদিন অসাম্প্রদায়িক চেতনার দেশকে চায় না। তারা সাম্প্রদায়িক নিয়ে সাম্প্রদায়িকতার রাজনীতি করে এবং সে সাম্প্রদায়িকতার রাজনীতিটা ধর্মীয়ভাবে করে। এটা পুরোপুরি এজেন্ডা আরএসএসের। আরএসএস চায় হিন্দুস্থান গড়ে তুলতে। এবং যখন ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম হয়েছিল তখন যারা বেইমানি করেছিলেন সেই আরএসএস আজকে বিজেপি মুখ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বাদুড়িয়ায় যখন বারবার যখন আসি তখনই মনে পড়ে যায় নিসার আলীর কথা। নিসার আলী মানে আমাদের তিতুমির। এই তিতুমিরের বাঁশের কেল্লা, বাদুড়িয়ার মানুষ একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বহন করে চলেছে। নিসার আলীর উত্তরসূরিরা যারা এখনো রয়েছেন, বাদুড়িয়ার প্রতিটি মানুষকে আমি মনে করি নিসার আলী তিতুমিরের উত্তরসূরি এবং তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। তারা জানে, বাদুড়িয়ার মানুষ জানে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, সেটা এরা জানে। আজকে এসআইআর হচ্ছে, আমি সকাল 8টা সাড়ে 8টায় বেরিয়েছি। আজকে প্রবল ঠান্ডা, আস্তে আস্তে দেখছিলাম যতগুলো বিডিও অফিস মায়ে বোনেরা কীভাবে এসআইআরের লাইন দিচ্ছেন শুনানির জন্য লাইন দিচ্ছেন। একটা হয়রানি হচ্ছে, লক্ষ্য করতে আসছিলাম। তারপরে লক্ষ্য করছি সম্প্রীতি উৎসব কাদের টাকায়? আমার আপনার টাকায়, আমার আপনার টাকায়। আজকে বাদুড়িয়ার স্বরূপনগর যখন ওই নদীটা পার হচ্ছিলাম, আমি বাদুড়িয়া দিয়ে আসছিলাম, আমার মোটরসাইকেলটা নিয়ে এসেছি, কারণ আমাদের তো চোরাই টাকা নেই, বালি পাচার, গরু পাচার, ইছামতির টাকা চুরি করার টাকা নেই। আমরা মোটরসাইকেলে, আমি কুতুব ভাই, আমার অগ্রজ কুতুব ভাই, আমরা মোটরসাইকেলেই ছাত্র সংগঠন করে বেড়াই। আমাদের 4 চাকা চড়ে বেড়ানোর মতন পয়সা নেই, আর আমরা কারো ধারা বিক্রি হই না। তা ওই নদীটা যখন পার হচ্ছিলাম তখন মনে পড়ে গেল, এটা আপনাদের জানা দরকার। আমি এখানকার বাদুড়িয়া নেতৃত্বকে বলছি, আমি সমস্ত তথ্য আপনাদের দেব। এখানে জেলা পরিষদের সভাপতি বর্তমান, যা আগে ছিল পূর্ত কর্মাধ্যক্ষ, ওই যে আপনারা রামচন্দ্রপুর, ওই যে হঠাৎগঞ্জ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এলাকার এখন গিয়ে এমএলএ হয়েছেন, চুরি করে এমএলএ হয়েছেন, 21 সালে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই পূর্ত কর্মাধ্যক্ষ, যার নাম উচ্চারণ করতে চাই না, যিনি একসময় সাইকেল সারাই করতেন, পরবর্তীকালে বাম আমলে মোটর সাইকেল চুরি করে 3000 টাকা জরিমানা দেন। রঞ্জন বিশ্বাস তখন প্রধান ছিলেন, যিনি আপনার সিপিএমের তৎকালীন ওখানকার প্রধান ছিলেন রামচন্দ্র পঞ্চায়েতের, তিনি এখন এমএলএ। আর ইছামতি নদী সংস্কারের জন্য কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন যখন পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। খোঁজ নিয়ে দেখবেন, আজ ওই ইছামতি সংস্কার হয় না। কি অবস্থা ইছামতিটার! নদী সংস্কার, আমাদের নদীমাতৃক, আমাদের কৃষিমাতৃক ভিত্তিক দেশ, চতুর্দিকে নদী বিরাজ করছে, তার উপর দিয়ে পোলটা আজও 5 বছর হয়ে গেল, পোলটা এখনো বন্ধ হলো না। মায়েরা, বোনেরা, বাচ্চারা কিভাবে ওই জেটি করে বাদুড়িয়া থেকে পারাপার হচ্ছে। এই সমস্যাটা আমি আমার আইএসএফের নেতৃত্বকে বলছি, আমি সমস্ত তথ্য দেব। ইছামতি সংস্কারের জন্য কত কোটি টাকা স্যাংশন হয়েছিল, সেই কত কোটি টাকার কাজ হয়েছে, আর কত কোটি টাকার কাটমানি
আমি অন ক্যামেরা বলছি, তৎকালীন পূর্ত কর্মাধ্যক্ষ বর্তমান জেলা পরিষদের সভাধিপতি গোসাইজি তিনি মেরেছেন, যার জন্য এখানে বীণা মণ্ডলের সাথে বিশাল গন্ডগোল। নিশ্চয়ই জানেন বীণা মণ্ডলের সাথে গন্ডগোল, গন্ডগোল কিনা বলুন আপনারা, সব বকরা নিয়ে গন্ডগোল। আর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমি উত্তর 24 পরগনা জেলার সভাপতি, আমার দায়িত্ব রয়েছে এই স্বরূপনগর থেকে আগামী 26 সালের বিধানসভায় আমাদের যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন, আমার ভাই কুতুব ভাই নেতৃত্ব দিচ্ছেন, এবং আগামী দিনে এই বিজেপি তৃণমূল আর বিজেপুল মানে বিজেমূল, এই বিজেমূলকে পরাস্ত করে এখানে খামচিহ্নের ঝান্ডা উড়বে, তার প্রতিজ্ঞা আজকে এই সভা থেকে কিন্তু আপনাদের নিতে হবে। এবং আজকের এই সমাবেশ প্রমাণ করছে যে আইএসএফের দিকে মানুষ আসছে, আইএসএফের ভিত আরো শক্তিশালী হচ্ছে। 21 সালে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছিল, যারা ভেবেছিলেন 21 সালে জন্ম নেওয়া বাচ্চাটা 25 বছরে মনে হয় তার আগেই মুখ থুবড়ে পড়ে যাবে, আমাদের হামাগুড়ি দেওয়ার দিন শেষ। পঞ্চায়েত নির্বাচন পার করেছি, পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভাঙড়ের বুকে গুলিবিদ্ধ হয়ে 4 জন সৈনিক মারা গেছে। তবুও গতকাল আমি ভাঙড়ে ছিলাম, ভাঙড়ের বুকে দাঁড়িয়ে মানুষের যে এখনো জোশ, আইএসএফকে প্রতিষ্ঠা করার জন্য মা বোনদের যে জোশ আমি দেখে এসেছি, তাতে প্রমাণ করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার মধ্যে দিয়ে আইএসএফ হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ বিরোধী নেতৃত্ব দেবেন, এবং তার সৈনিক আপনারা যারা এখানে বসে আছেন। আমি এখানে বক্তৃতা দিচ্ছি, তার মানে এই নয় যে আমি সব শেষ। আমার চেয়ারম্যান, প্রিয় চেয়ারম্যান আসবেন নওশাদ ভাই, আজকে নওশাদ ভাইয়ের হাত শক্তিশালী করার দায়িত্ব শুধু আমাদের নয়, আমরা নেতৃত্ব আপনারা আমি এসেই যখন এখানে আপনাদেরকে বিশৃঙ্খলা দেখে বললাম আমাদের নওশাদ ভাই, যদিও এখনো বিশৃঙ্খল দেখছি, চরটা কিন্তু ফাঁকা, লোক কিন্তু দাঁড়িয়ে আছেন। আমার চেয়ারম্যান এসে কিন্তু আপনাদের সবাইকে ওখানে বসতে বলবে। দয়া করে বক্তৃতার মধ্যে বলছি, চেয়ারটা একটু ভরিয়ে দিন, হাত জোর করছি, চেয়ারটা ফাঁকা রাখবেন না। নওশাদ ভাই রাস্তায় আছেন, যে কোনো মুহূর্তে ঢুকে যাবেন। উনি শৃঙ্খলাপরায়ণ মানুষ এবং আমরা পার্টি ডিসিপ্লিনটা মেনটেন করি, সুতরাং আমি ভলেন্টিয়ারদের বলবো, অনেক লোক দাঁড়িয়ে আছেন, তাদের কোনো বসার ব্যবস্থা করুন। যে কথায় আসতে যাচ্ছিলাম, যে তাহলে আইএসএফ কেন আপনারা আইএসএফ করবেন? আজকে এই জায়গাটা বোঝার প্রয়োজন আছে। এখানে বহু মানুষ আছেন 21 সাল থেকে আইএসএফ করেন বা করেন না, নতুনভাবে আসছেন, বিভিন্ন কারণে আপনারা আসছেন। আমি কারণগুলো জানি, সবটা ব্যাখ্যা করব না, বেশি বক্তৃতা দেব না। এরপরে কুতুব ভাই বলবেন, নওশাদ ভাই বলবেন, এবং আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে। শুধু আপনাদেরকে বলতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রাসঙ্গিকতা এসছে এই কারণে, আপনারা এতদিন ধরে ভোট দিয়েছেন, সবাই ভোট দিয়েছেন, কখনো বামদের দিয়েছেন, কখন তৃণমূলকে দিয়েছেন, আবার অনেককে দেখেছি যে বিজেপিকেও ভোট দিতে দেখেছি। অদ্ভুত রকম একটা ক্যারেক্টার। হয়তো আপনাদের মধ্যে অনেকে বলছেন বা ভাবছেন, আরে এরা এসে এখানে এত বক্তৃতা দিচ্ছে আইএসএফ, যারা আইএসএফ করেন না, মাইক যারা শুনছেন, তারা কি পারবে? প্রথম কথা, কি পারবে? পারাটা মানে কি? রাজনীতি দুটো দিক, একটা দেশ সেবা, আরেকটা তথাকথিত পেট সেবা। বোঝেন তো পেট সেবা কি? তৃণমূল নামক দলটা যদি ক্ষমতায় না আসতো 21 সালে, তাহলে বোঝা যেত না যে রাজনীতির নামে পেট সেবাটা কি। এটা খুব স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। মানে যে চোর সে তৃণমূল হবে, আর তৃণমূল যদি চোর নাও হয়, তৃণমূলে গেলে কিন্তু চোর হয়ে যাবে। ও তৃণমূলটা করতেই যাচ্ছে চুরি করার জন্য, আর কোনো কারণ নেই। তৃণমূলে একটা দল যার কোনো আদর্শ নেই, যে কোনো মূল্যে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, এবং যিনি যা বলেন তা করেন না, আমি মায়েদের বলছি এখানে দাঁড়িয়ে, দেখবেন উনি কথায় কথায় ওই যে একটা এখন কি মানে শনির পাঁচালী না লক্ষ্মীর পাঁচালী না মিথ্যাশ্রীর পাঁচালী ঘুরে বেড়াচ্ছে, দেখবেন এখন থেকে টোটো নিয়ে মিথ্যাশ্রী পাঁচালী ঘুরে বেড়াচ্ছে, যাকে মিথ্যাশ্রী উপাধি দেব। কি বলেন? আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, আমি রূপশ্রী দিয়েছি, আমি লক্ষ্মীশ্রী দিয়েছি, আমি হতশ্রী দিয়েছি, আমি পথশ্রী দিয়েছি। দেখেন না উনি মমতা ব্যানার্জি যখন মাইকে চড়ে বেড়ায় এই মাথা থেকে ও মাথায়। আচ্ছা বলেন তো, টাকাটা তো আমার মায়েরা এখানে বসে আছে যে ধর্মীয় মানুষের, তাদেরও, আমার তাপস ব্যানার্জিরও টাকা, আবার সুরিন্দর সিংয়েরও টাকা। তা টাকাটা দিচ্ছেন সরকারের ঘর থেকে, নামটা কি? লক্ষ্মীর ভাণ্ডার।
আচ্ছা মায়েদের তো পাচ্ছেন, আপনারা পান তো লক্ষ্মীর ভাণ্ডার, মায়েরা পান, টাকাটা আমার আপনার টাকা। লক্ষ্মীকে আমার ধর্মীয় দেবতা লক্ষ্মী, তা টাকাটা সুরিন্দর সিংয়ের টাকাটা তসলিমা নাসরিনের, টাকাটা তাপস ব্যানার্জির, নামটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। কেন মাতৃভাণ্ডার রাখা হলো না কেন? মায়েদের তো কোনো জাত হয় না। আর জন্মের পরেই কেউ জানে না আমি কোন ধর্মে গ্রহণ করছি, তাকে ধারণ করানো হয়। রাখলো কি লক্ষ্মী, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে কি রূপশ্রী, তারপর কি কন্যাশ্রী, তারপর কি পথশ্রী, সব শ্রী। আমি শ্রী তাপস ব্যানার্জি, আর আমাদের মোহাম্মদ নাজিরউদ্দিন মোল্লা, কুতুবুদ্দিন ফতেই, এখানে কোনো সাবিনা খাতুন, সাবিনা ইয়াসমিন থাকতে পারেন, সবার টাকা, নামটা শ্রী। তার মানে কি হিন্দু দেবতাকে তুষ্ট করা। তার মানে কি আরএসএস বলে যে আমার দেশটাকে হিন্দুস্তান করতে হবে। আর মমতা ব্যানার্জি রেড রোডের নামাজ পড়তে গিয়ে একটু হিজাব পরে উনি মাসিয়া সেজে যাচ্ছেন একটা বিশিষ্ট সংখ্যালঘু সমাজের, আর মন্দিরটা করছেন জগন্নাথ মন্দির, আর মোদি করছে রাম মন্দির। ভালো করে খেয়াল করবেন, দৃষ্টিকোণগুলো খেয়াল করুন, বুঝুন। তিনি বলতেন যে গরু দুধ দেয় সে গরু লাথি খাবো, বলেছেন মমতা ব্যানার্জি, কিন্তু আসলে কোন দুধটা টানছেন? জগন্নাথ দেবটাকে টানছেন। আমি শিলিগুড়ি সেদিনকে উত্তরবঙ্গে একটা মিটিং করতে গেছিলাম চা বাগানের শ্রমিকদের নিয়ে। ফেরার সময় শিলিগুড়ির যে জায়গাটা দেখতে গেলাম, মহাকাল মন্দিরের জন্য উনি দান করেছেন, সেই মহাকাল মন্দিরের জায়গাটা একটা ইন্ডাস্ট্রি হওয়ার কথা। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জিকে কি আপনারা ক্ষমতায় পাঠিয়েছিলেন মন্দির করবার জন্য? মন্দির, সরকারি টাকায় মন্দির। আর মোদি কি রাম মন্দির করতে গেছেন? সরকারি টাকায় মন্দির তৈরি করছে, কাকে তুষ্ট করছে? আরএসএসকে। তাহলে মমতা ব্যানার্জি একমাত্র যে বলে আরএসএস এর দুর্গা। তাহলে আজকে উনি বলছেন আমি সংখ্যালঘু, ধর্মীয়ভাবে সংখ্যালঘু সমাজের মাসিয়া বলে নিজেকে দাবি করেন, সব কাজটা উল্টো করেন। আমি সব বক্তৃতায় বলি, সেদিনকে টিভি চ্যানেলে দাঁড়িয়েও আমি বলেছি, আর বাংলায় বলছিলাম যে মমতা ব্যানার্জি একমাত্র ব্যক্তি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। আজকে এখানে বলতে হবে, অনেকে হুমায়ুন কবিরের প্রতি একটু আকৃষ্ট হচ্ছেন, একটা বাবরি মসজিদ করছে বলে, যে বলেন তো বাবরি মসজিদ সে তো ঐতিহাসিক। আমি বলছিলাম কালকে ভাঙড়ে যে 92 সালে অনেকে জন্মাননি এখানে দাঁড়িয়ে, কিন্তু আমি তো জন্মেছি, আমি তখন চাকরি করি। আমার ঐতিহাসিক দিনটা আজও মনে পড়ে। 4 ডিসেম্বর আমার মা মারা যান, আমার মাতৃবিয়োগ হয় 92 সালে 4 তারিখ। 5 তারিখে সকালবেলায় দাহ করে এসে 6 তারিখে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, সেই দিন রাত্রিবেলায় আমার পার্শ্ববর্তী সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষের পিছনে পটকা ফাটিয়ে তাদের উত্তেজনা তৈরি করছিলেন। ওই 6 তারিখেই রাত্রে আমি চলে যাই আমার টিম নিয়ে, পুরো 3টে গ্রামকে পাহারা দিয়ে রেখে 8 তারিখে সম্প্রীতির মিছিল অশোকনগরে, ঐতিহাসিকভাবে মিছিল। আর সেই মিছিলের স্লোগান ছিল গোলাম আজম আদবানি এ খায় ভুলো মাত। এই তাপস ব্যানার্জি আজকে আইএসএফের মঞ্চে বক্তব্য রাখছে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার সম্প্রীতি। আমরা রুখে দিয়েছিলাম সাম্প্রদায়িক দাঙ্গা, কারণ আমি বিশ্বাস করি দাঙ্গাবাজদের রুখতে গেলে দাঙ্গা করেই ঠেকাতে হয়। দাঙ্গাবাজরা বোঝে না, ভালো কথা বোঝে না। সেই জন্যই আমরা সেইভাবেই, সেই সশস্ত্র বলুন, যা বোঝেন আপনারা, 6 তারিখ থেকে 8 তারিখ অবধি সমস্ত মুসলিম গ্রামগুলোকে পাহারা দিয়েছি, নিজে দাঁড়িয়ে। মা মারা গেছে, ওবিসি করার দরকার, ওইখানে আমার মুসলিম বন্ধু ভাইদের বাড়িতে খাওয়া দাওয়া করে 8 তারিখে কিন্তু মিছিল নিয়ে বেরিয়েছিলাম। আর আজকে সেই বাবরি মসজিদ আর হুমায়ুনের বাবরি মসজিদ কত টাকা পেয়েছেন বিজেপির কাছ থেকে সব তথ্য বেরোবে। মুসিয়া হওয়ার চেষ্টা করবেন না হুমায়ুন কবির। আপনি যখন বলেছিলেন মুর্শিদাবাদের 70% আমরা, 30% হিন্দুরা কেটে জলে ভাসিয়ে দেব, তখন মমতা ব্যানার্জি তাকে কিন্তু সাসপেন্ড করেননি। যেই বাবরি মসজিদ তৈরি করতে গেলেন ওকে সাসপেন্ড করলেন। তো উনি তো একটা সাম্প্রদায়িক কথা বলেছিলেন এমএলএ থাকাকালীন তৃণমূলের, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি প্রতিবাদ করলেন না। আজকে যেই বাবরি মসজিদ করলেন তার জন্য সাসপেন্ড করলেন। কারণ মমতা ব্যানার্জিকে, বিজেপিকে বার্তা দিতে হবে, দেখো আমরা হুমায়ুনকে চাপ দিয়েছি। মানে একেবারে গোটা গেমটা ঠিক বিজেপি আর তৃণমূল এইভাবে খেলছে। বোঝাতে পেরেছি নাকি পেরেনি বলুন? পেরেছি তো বোঝাতে? বুঝতে পারছেন কিভাবে মমতা ব্যানার্জি বিজেপিকে সহযোগিতা করছে? একটা রাজনীতি, ইকোনমি গাইডেড বাই দ্য পলিটিক্স, পলিটিক্স গাইডেড বাই দ্য ইকোনমি। অর্থনীতি রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতি অর্থনীতিকে সম্পৃক্ত। একটা দেশ কিভাবে এগিয়ে যাবে তা নির্ভর করবে অর্থনীতি নির্ভর। আজকে সেই অর্থনীতিটাকে ভঙ্গুর অবস্থায় মোদি নিয়ে গেছে, মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। শিক্ষা শেষ করেছে, স্বাস্থ্য শেষ করেছে, কর্মসংস্থান শেষ করেছে, সর্বশেষ সম্বল
হচ্ছে মন্দির, অর্থাৎ ধর্মের সুশ্রুরি। ধর্মের সুশ্রুরি একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ধর্ম নিয়ে রাজনীতি করে না। অনেকে 21 সালে জন্মলগ্নের পর আমি অশোকনগর বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম, বলেছিলেন এটা মুসলিমদের দল। আরে কোনো ধর্মের ভিত্তিতে দল তৈরি হয় না। দলে রেজিস্ট্রেশন নিতে গেলে তার একটা এজেন্ডা থাকে। আমাদের পার্টি শুধু তাপস ব্যানার্জি বলে আর নওশাদ সিদ্দিকী বলে সেকুলার না হয়, আমাদের আদর্শ, আমাদের নীতি। একমাত্র নওশাদ সিদ্দিকী ভারত বিধানসভার বিধায়ক, যিনি তার চলন বলন, তার কথা বার্তা আজ অব্দি একটা ফাউল করেননি। এবং তিনি কিন্তু একটা পীরের আওলাদ হয়েও এসেও মঞ্চে দাঁড়িয়ে কোনোদিন সালাম দেন না। খেয়াল করে দেখবেন, অর্থাৎ রাজনীতির অঙ্গনটাকে ধর্মের বাতাবরণে ব্যবহার করেন না। আর হর রোজ মমতা ব্যানার্জি এই কাজটা করে যায়। হর রোজ মমতা ব্যানার্জি কাজই হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা। আর বিজেপি তো ধর্মতেই রাজনীতি করতে এসছে। বিজেপি তো আমাদের চেনা শত্রু। কিন্তু আপনার ঘরের মধ্যে ঢুকে যে তৃণমূলের বন্ধুরা ঢুকে আছে, আসলে আপনাদের সকলের শত্রু। এটা এতদিন বুঝতে পারেননি, এখন আপনারা বুঝতে পারছেন। কখন? যখন বললেন ওয়াকফ নিয়ে, ওয়াকফ আইন নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে যান, এখানে যদি করেন আমি ছেড়ে কথা বলবো না, এসআইআর আমি এখানে হতে দেব না। ওয়াকফ আইন আমার আপনার ধর্মীয় সমাজের মানুষ, আমি যদিও ধর্ম টর্ম উচ্চারণ করি না, আমি বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নয়। আমি রবীন্দ্রনাথের যখন ঠাকুর আমাকে আমেরিকা থেকে একটা ইউটিউবার ফোন করে যখন আমার সাক্ষাৎকার নিচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমি তখন বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন। আজকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করছে জামাত ইসলাম ওপার বাংলার, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথা মনে পড়ে যায়। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পরে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখে তুই চেয়ে দেবতা নেই ঘরে, তিনি আছেন যেতায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে খাচ্ছে যেতায় পথ, খাচ্ছে 12 মাস, রৌদ্রে জলে আছেন তাহারই সাথে। অর্থাৎ আমার দেবতা লুকিয়ে আছে গরিব খেটেকা মানুষের সাথে। তা আমার ধর্ম হচ্ছে গরিব খেটেকা মানুষের ডেভেলপ করা, তার উন্নতি করা, তার শিক্ষা সংস্কৃতির মধ্যে দিয়ে তার ধর্মীয় চারণের ব্যবস্থা করে দেওয়া, তার ধর্মকে আঘাত না করা। আর ভারতীয় জনতা পার্টি সেই ধর্মটাকে আঘাত করে চলেছে, আর তাকে প্যাট্রোনাইজ করছে। মমতা ব্যানার্জি সুযোগ করে দিচ্ছে। বাম আমলে যে আরএসএস এর সংখ্যা ছিল, আর মমতার আমলে তার 3-10 গুণ আরএসএস এর সংখ্যা বেরিয়ে গেছে। একটা সাম্প্রদায়িক শক্তি, যারা ব্রিটিশ বিরোধী শক্তি, যারা মুসলেখা দিয়েছিল আন্দামান নিকোবর জেলে, মুসলেখা ব্রিটিশদের মধ্যে, হে হিন্দু ভাইরা তোমরা যুদ্ধ করো না, ব্রিটিশরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু বাম আর ইসলাম। সেই বাম আর ইসলামের বিরোধিতা করে মুসলেখা দিয়ে বেরিয়ে এসেছিলেন গোলালকার, সাভারকার, হেডারকার। তাদের মাথা হচ্ছে আজকে সেই সংগঠন বিজেপি। আপনার কি সেই বিজেপির যে এজেন্ডা, সেই এজেন্ডা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে একইভাবে নিয়োগ করে চলেছে। স্বাভাবিক কারণে রাজনীতিটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আইএসএফ কেন বিকল্প? একটা সময় যে দলগুলো ছিলেন তাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদী একটা চিন্তা, মনুবাদী চিন্তা, নারী বিদ্বেষী চিন্তা ভাবনা ছিল। সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষ আজকে 79 বছর স্বাধীনতার পরেও এখনো ব্রাহ্মণ্যবাদীরা, অর্থাৎ ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ্যবাদী একটা চিন্তা, মতাদর্শ, মনুবাদী চিন্তা, সেই মনুবাদী চিন্তাকে প্রতিষ্ঠিত করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম ধর্মাবলম্বী মানুষের উপরে প্রতিনিয়ত অর্থনৈতিক নিষ্পেষণ গড়ে চলেছে। আজও তার বহিঃপ্রকাশ নয়। আজকে বাংলাদেশে যা ঘটছে, আজকে ইন্ডিয়াতে সে একই জিনিস ঘটছে। ওখানে জামাত ইসলাম, ওখানে ধর্মীয়ভাবে মুসলিম সংগঠনের যারা উগ্র, যারা সংখ্যালঘু, তারা এপারেও নির্যাতিত, ওপারেও নির্যাতিত। সংখ্যালঘুরা বোঝে সংখ্যালঘুদের জ্বালা। তাই আজকে ওপার বাংলার সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যেমন আমরা কথা বলছি, এপার বাংলার সংখ্যালঘুদের নির্যাতনের জন্য আমরা কথা বলছি। তাই আমি আর দীর্ঘ সময় না নিয়ে আপনাদের কাছে আহ্বান রাখবো যে এমন একটা সময় চলে এসেছে, আজকে আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আজকে আমাদের সবাই কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে আবদ্ধ হচ্ছি, যে পরিস্থিতির মধ্যে আমাদের তার কাটার বেড়ার মধ্যে কি পরিযায়ী শ্রমিক, কোনো শ্রমিকের ধর্ম হয় না, কৃষকের ধর্ম হয় না, ছাত্রের ধর্ম হয় না। আর সেই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে দেশটাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, একটা দেয়ালে আমাদের সকলের যেন পিঠে দেয়াল ঠেকে যাচ্ছে। তাই আমাদের আওয়াজ আজকে তুলতে হবে, দেওয়ালে পিঠ ঠেকেছে, এবারে লড়বে কিংবা মরবে, সেটা তো আমি বলে দেব না, তোমরাই ঠিক করবে। দেওয়ালে পিঠ
ঠেকেছে, এবার লড়বে কিংবা মরবে সেটা তো আমরা বলে দেব না, তোমরাই ঠিক করবে। ইনকলাব আইএসএফ নওশাদ সিদ্দিকী ভাইজান সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের শুভেচ্ছা জানিয়ে, অগ্রিম ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।